রাগে অনুরাগে আমার দুর্ভাগ্য, আমি এইবারে কাউকে বোঝাতে পারলাম না যে আমার দিদিটা সত্যি বদলে গেছে। না কুমার, আমাকে আর আটকাস না। ওকে আটকান আপনারা, ওকে কোথাও যেতে দেবেন না, নইলে ও বাঁচবে না। আচ্ছা, তুমি এসবের মধ্যে কেন কথা বলছো? আর আমাদের বাড়ির ব্যাপারে আপনি কথা বলার কে? আমি কেউ নই, কেউ নই আমি। আমি আমি তো রাস্তার লোক, কিন্তু আমি আপনাদের কাছে ভিক্ষে চাইছি। আমাকে তো আপনারা আশ্রয় দিয়েছেন, আমি জানি না ওকে, ও আপনাদের কোনো ক্ষতি করেছে কিনা, আমি কিচ্ছু জানি না, কিন্তু আজকে আপনারা ওর ক্ষতি করছে। কি হচ্ছে কি? তুমি কেন এসব? আমি আপনাকে বোঝাতে পারবো না দিদি। স্বামী তাড়িয়ে দিলে একজন মেয়ের কি অবস্থা হয়, সেটা আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। তার মানে তোমাকে তোমাকে তোমার স্বামী তাড়িয়ে দিয়েছে? নইলে কি আর আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়? আমি বেশ বুঝতে পারছি এই মেয়েটির অবস্থাও আমার মতো। একেও এর স্বামী তাড়িয়ে দিয়েছে, আর বাপের বাড়ির দরজা ওর জন্য বন্ধ। আজকে যদি আপনারা ওকে আশ্রয় না দেন, তাহলে ওর আমার মতো অবস্থা হবে। আমি আপনার পায়ে পড়ছি, ওকে আশ্রয় দিন, ওকে ছেড়ে দেবেন না, ওকে ছেড়ে দেবেন না, ওকে ছেড়ে দেবেন না। একে বলে আপনি খেতে ঠাঁই হয় না, শঙ্করাকে ডাক। বাবা, নিজের থাকার জায়গা ছিল না, আনা হলো এই বাড়িতে। এখন আর একজনকে মেশে এইভাবে না আমাদের বাড়িটা শেষে আশ্রম হয়ে থাকে। না না সুমিত্রা, আমি আমি এখানে থাকবো না। আপনি যাই বলুন না কেন, আমি এখানে থাকবো না। আমি জানি আমি এখানে থাকলে কোমল আরো অনেক কষ্ট পাবে। এমনিতে আমি ওর জীবনে অনেক অনেক আগুন জ্বালিয়েছি, আর জ্বালাতে চাই না। আপনার তো দয়ার শরীর, আপনি আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি কি বলছেন এসব? ওকে যদি সারা জীবন ওর শ্বশুর বাড়ির লোক ফিরিয়ে না নিয়ে যায়, তাহলে ও সারা জীবন আমাদের এখানে থেকে যাবে। আমি শুধু 1 মাস সময় চাই। 1 মাস? কেন শুধু 1 মাস? কেন? কারণ আমি আমার দিদিকে 1টা মাস সুযোগ দিতে চাই। শোনো মা, তোমরা সেই সুযোগটা দেবে না? আপনারা আমাকে একটা সুযোগ দেবেন না এই পরীক্ষাটা দেওয়ার জন্য? এখানে তোর পরীক্ষার কথা উঠছে কেন? শোনো মা, এই পরীক্ষাটা তো আমারই, কারণ আমি যে আমার দিদিকে নিয়ে বাজি ধরেছি। শেষে একটা ঘোড়ার উপর বাজি ধরলে কোমর। নিজের কবর কেন খুঁড়ছো কোমল? একটা মাস আমি আমার দিদিটাকে সুযোগ দিতে চাই। আপনারা
জন্য তুই আর চোখের জল ফেলিস না। নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পাও কি অতই সোজা? আমার মতো একটা মেয়ে যে নিজেকে বদলে নিতে পারে, এটা তুই কাউকে বিশ্বাস করতে পারবি না রে। বিশ্বাস করার মতো কোনো কাজ তো করনি তুমি। করি খুব তো বড় বড় কথা বলছো। আমি এতক্ষণ চুপ করেছিলাম কারণ এই মেয়ের সম্বন্ধে কথা বলতে আমার রুচিতে বাধে, তবু আমি কথা বলতে বাধ্য হলাম। আপনি আপনি আমার দিদির সঙ্গে এভাবে কেন কথা বলছেন? আমি তো আমার দিদিকে নিজে নিয়ে এসেছি। তার জন্যই আমি চুপ করেছিলাম কোমল। আমি চাই না তোমাকে কেউ ঠকাক। এই মেয়ের চোখে জল দেখছো না, এই সম্পূর্ণ মিথ্যে। আর আমি এও চাই না তুমি তুমি আর কষ্ট পাও। কিন্তু আপনি আপনি যে আমাকে এই মুহূর্তে কষ্ট দিচ্ছেন, আমার দিদিকে এই কথাগুলো না কোমল, আমি আমি তোমাকে কষ্ট দিচ্ছি না। আসলে ভবিষ্যতে তুমি যাতে কষ্ট না পাও তার জন্যই বলছি। কোমল, তুমি কেন বুঝতে পারছো না? এই মেয়েটা কোনোদিনও সুখ পাবে না, কোনোদিনও নয়। আমি বিশ্বাস করি ও নিজেকে শুধরাতে পারবে। কি করলে আপনারা বিশ্বাস করবেন যে ও সত্যি নিজেকে শুধরাতে পারবে? আই এম সরি, আমি আপনাদের অনুমতি ছাড়াই আপনাদের ঘরের মধ্যে ঢুকে পড়েছি, আর আপনাদের কিছু কথাও আমার কানে গেছে। এটা আমার স্বভাব বিরুদ্ধ। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। দাদা ভাই, আপনি আসতে হলো করি, আমি জানতাম করি, আমি জানতাম যে তোমার এই বাড়িতে থাকাটা খুব একটা সহজ হবে না, তাই আমি ছুটে আসলাম করি। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, একটুখানি একটুখানি করিকে এ বাড়িতে আশ্রয় দেওয়া যায় না? অদ্ভুত ব্যাপার তো। দেখুন, আমি যতদূর জানি আপনারাই করিকে আপদ বলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন। আপনি ঠিক বলেছেন, এটা ঠিক যে করির আমাদের বাড়িতে ঠাঁই হয়নি। কিন্তু একটা কথা, আজ যে ঘটনা ঘটেছে তার জন্য করির কিন্তু কোনো দোষ নেই। দোষ আমার নিজের ভাইয়ের। সত্যিটা যখন জানতে পারলাম তখন। তা সত্যিটা কার থেকে জানলেন? নিশ্চয়ই করির থেকে। না না, ভুল করছেন। না, সত্যিটা আমি করির থেকে নয়, আমি আমার নিজের ভাই শুভঙ্করের থেকে জেনেছি। হ্যাঁ, করি না বদলে গেছে। ও আমাদের বাড়ির একজন হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা দিচ্ছি আজকে এখানে দাঁড়িয়ে, যে করিকে আমি বেশি দিন এখানে থাকতে দেব না। আমি নিজে ওকে আমাদের বাড়িতে আবার নিয়ে যাব। ও যে যোগ্য সম্মান সেটা দিয়ে। কিন্তু আমার তার জন্য একটু সময় লাগবে। আমি কথা দিচ্ছি আপনাকে যে এই করি যতদিন এখানে থাকবে, ওই সময়টাতে যদি করির জন্য আপনাদের কারোর কোনো রকম কোনো অসুবিধা হয় না, শুনুন, হেজিটেট করবেন না, আমাকে তৎক্ষণাৎ জানাবেন। আমি নিজে এসে করিকে এখান থেকে তুলে নিয়ে চলে যাব। হ্যাঁ, সেটা তো আজকেই করতে পারেন। না দীপ্তি, আজ নয়। না পিসি, করি এই বাড়িতেই থাকবে। ব্যাস 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 ব্যাস, আমি আর কিচ্ছু চাই না। আমি এইটুকুতে খুশি। আপনার কাছে আমি কৃতজ্ঞ। মলদা, আপনি এটা কি করলেন? আপনি রাজি হয়ে গেলেন? সুমিত, আমি জানতাম আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। চলো, তুমি একটু শোবে চলো। হ্যাঁ, এসো তুমি। না, তোমার
কাউকে ডাকার দরকার নেই। ও না হয় আমার সঙ্গেই থাকবে। কি দরকার? দেখলে না বাড়ির মালিক কি সুন্দর দায়িত্ব নিয়ে নিল। ঘরের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। চলো। বাবু কিছু মনে করবেন না, আমার একটু কাজ আছে ওপরে, আপনি বসতে পারেন। থ্যাংক ইউ। কষ্ট হচ্ছে? সেটা তো আমার পাওনা দাদা ভাই, তবে এটা ভেবে আনন্দ হচ্ছে যে যেটা আমার পাওনা নয় সেটা আমি পেয়ে গেছি। আপনার বিশ্বাস, আপনার ভালোবাসা দাদা। এর আগে তুমি কোনোদিনও কাউকে প্রণাম করতে চাওনি, অন্যের সামনে কোনোদিনও মাথা ঝোঁকাতে চাইতে না। তুমি সত্যি বদলে গেছো দিদি। আমি আশীর্বাদ করছি তোমাকে, তুমি তোমার পরীক্ষায় সফল হও করি। আমি না তোমার কাছ থেকে একটা জিনিস আবদার করে চাই, তুমি নিজেকে আমার ভাইয়ের মনের মতন তৈরি করে তোলো তো। আমার বিশ্বাস তুমি পারবে। কানা দিদি বলো, খাবার দিতে যাচ্ছ ঘরে? হ্যাঁ, আমাকে দাও, আমি দিয়ে আসছি। তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার থাকার ব্যবস্থাটা করে আসছি। সোনা মা, দে। সোনা মা, দিদির কথাটা একটু ভেবে। আমি তো বললাম এ ঘরে ওকে থাকতে দেওয়া সম্ভব নয়। সোনা মা, আমি সত্যি বলছি, আমার খুব ভয় করছে। বিশ্বাস করো, ওকে একা ছাড়তে আমার সত্যি খুব ভয়। আমাকে এখন ওকে পাহারা দিতে হবে কোমল? আচ্ছা, বলছিলাম যে ও কোন ঘরে থাকবে, মানে আমি যদি ওর সঙ্গে থাকতাম আমি পাহারা দিতাম। ওর স্বামীও তো ওকে তাড়িয়ে দিয়েছে, আমার স্বামীও তাই। দুজনে না হয় দুজনের দুঃখটা ভাগ করে নিতাম। সে তুমি এ ঘরে আমার সঙ্গে থাকলেও করতে পারবে। আমার এটা সম্ভব নয়। ওর বন্দোবস্ত তুই অন্য কোনো ঘরে কর। তুমি এসব না ভেবে বরং খাবারটা একটু খাও তো, এটা খাওয়া বেশি দরকার। দেখি ভদ্র মহিলাকে তুমি চিনতে পেরেছো? আমি চিনতে পারবো কি করে? না, আমি কি ওনাকে কোথাও দেখেছি নাকি? কেন,
তুমি পেরেছো? হ্যাঁ বোধ হয় যেন, কিন্তু কোথায় দেখেছি আমি সেটা বলতে পারছি না। হয়তো না, হয়তো রাস্তায় ঘাটে কোথাও দেখেছি। ও, আর সেই নিয়ে তুমি বোধহয় সারাদিন ধরে চিন্তা করে যাচ্ছ, তাই না? না না আবার কি, আমি তো দেখতে পাচ্ছি সারাদিন তুমি চিন্তা করছো। একটা কাজ করো, ওই ভদ্রমহিলাকে গিয়ে একটু জিজ্ঞেস করে নাও যে কোথায় তোমার সঙ্গে দেখা হয়েছিল, তাহলেই তো তুমি জানতে পারবে যে কোথায় দেখেছিলে ওনাকে। কি ব্যাপার, এখানে ওখানে দাঁড়িয়ে মানে ঘরে যাবে না? বেশ তো ম্যানেজ করলে দেখলাম। হ্যাঁ, এবার যাও ঘরে গিয়ে বেশ ঠ্যাং ট্যাং ছড়িয়ে রাজরানীর মতন। ঘর? ও, ঘর এখনো জুটে ওঠেনি বুঝছি। ঘর তো জুটেছিল, কিন্তু ধরে রাখতে আর পারলাম কোথায়? আচ্ছা, ওকে তো আউট হাউসের ব্যবস্থা করে দিলেই হয়। দিদি এই বাড়িতে থাকবে, তাও আবার আউট হাউসে? না না দিদি, দিদি আমার সঙ্গে থাকবে। তুমি থাকবে করির সঙ্গে? তাই বুঝি? তুই থাকবে করির সঙ্গে? মানে করি তোর ঘরে থাকবে? আমি দিদিকে নিয়ে চিলেকোঠার ঘরে থাকবো। বাহ, কি ভালো। 1 বছর হলো তোদের বিয়ে হয়েছে। এই 1 বছরে তোদের জীবনের উপর দিয়ে কম ঝড়ঝাপটা যায়নি। ঠিক 2 দিন পরে তোদের বিবাহ বার্ষিকী। আমি ঠিক করে রেখেছি সেই বিবাহ বার্ষিকীর দিন তোদের ফুলসজ্জা হবে। আর কিনা বলছিস এই 1 মাস তুই পরীকে নিয়ে থাকবি চিলেকোঠায়, মল্লারকে ছেড়ে? কোমলকে চিলেকোঠার ঘরে থাকতে দেবে কে? আমি চিলেকোঠার ঘরে একাই থাকবো। না না দিদি, আমি তোমাকে একা ছাড়বো না। কেন রে কোমল, ভয় পাচ্ছিস? আমি একা থাকলে যদি কিছু করে বসি, বোকা মেয়ে একটা। তুই বিশ্বাস করিস তো যে আমি বদলে গেছি? করি দিদি, তাহলে এটাও বিশ্বাস কর। আজ আমি তোর মাথায় হাত দিয়ে মন থেকে দিব্যি করে বলছি, আমি এমন কিছু করবো না যাতে তুই কষ্ট পাস। বেশ, তাহলে চিলেকোঠার ঘরেই যাও করি। আশা করি সে ঘরটা তোমাকে নতুন করে চিনিয়ে দিতে হবে না। একটা কথা আপনি আমায় বলুন তো, যে আপনার স্বামীকে কথাটার উত্তর দিন। না, আপনি আগে কোনোদিন আমায় দেখেছেন? আমি আপনাকে কোনোদিন দেখেছি? হ্যাঁ, আমার যেন মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি। এই তো এটাই জানতে চাই, আপনি আমায় আগে দেখেছেন? কোথায় দেখেছেন বলুন। আমার মনে হয় আপনি আমার স্বামীর সঙ্গে একবার দেখা করতে। এই তো আমি আপনার স্বামীর সাথে দেখা করতে গেছিলাম। কোথায় কখন বলুন, উত্তর দিন। কে আপনার স্বামী? নামটা বলুন। কি হয়েছে দাদা, কি হয়েছে? আমি স্বামীর নামটা জিজ্ঞেস করছি, কিছুতেই বলছে না। আস্তে আস্তে, তুমি কি কেন এভাবে জোর করছো দাদা? তুমি ভুলে গিয়েছো মেয়েরা সবসময় স্বামীর নাম মুখে নিতে পারে? ওকে সব সময় জলে রাখি। ঠিক আছে, ও বলছে ও আমায় আগে দেখেছে। হ্যাঁ, ও বলছে আমায় আগে দেখেছে। আমি ওর স্বামীর সঙ্গে দেখা করতে গেছি। ও বলছে, কিন্তু ওর স্বামীর নামটা কিছুতেই বলছে না। আমার মনে হচ্ছে ওর স্বামী তো। কি আমার কি না, না মানে? আমি
এই কি আমার কি ওর স্বামী? হ্যাঁ কি কি বলছো বলো? আমার একটু বাইরে নিয়ে চল তো। সে নিয়ে যাবো, কিন্তু তুমি এক্ষুনি কি বললে সেটা? আমাকে একটু বাইরে নিয়ে চল। চল না। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তুমি কেন যে এত উত্তেজিত হয়ে যাও? তোমার শরীরের জন্য ভালো, বলো দাদা। হ্যাঁ কি হয়েছে? কিচ্ছু হয় না। ঠিক আছে ঠিক আছে। না মানে দিদি, আমার না মনে হচ্ছে আমি আমি ওনাকে দেখেছি। কি তোমার? আচ্ছা তাই যদি হয় তাহলে তাহলে তুমি তোমার স্বামী, ঠিক আছে তুমি মুখে নাই বলতে চাইতে পারো, তুমি লিখে দিলে না কেন? সত্যি যদি উনি দাদা চেনা হন তাহলে কিন্তু দাদা তোমাকে বাড়িতে ফেরানোর একটা বন্দোবস্ত ঠিক করতে পারবেন। দিদি, আপনার দাদা আপনাকে শ্বশুর বাড়িতে পাঠাবার ব্যবস্থা করতে পারলেন না, আর আমাকে কি করে পারবেন? একটা কথা জিজ্ঞেস করব? আপনার দু একটা কথা শুনে বুঝেছি আপনি আপনার স্বামীকে ভীষণ ভালোবাসেন। তা সত্ত্বেও আপনার স্বামী কিভাবে আপনাকে তাড়িয়ে দিলেন? তুমি তুমি তোমার স্বামীকে ভালোবাসো? বাস্তব ভাসতে যদি, তাহলে তোমার স্বামী তোমাকে কি করে তাড়িয়ে দিল? সেটা তো আমার পাপের ফল। অনেক পাপ করেছি আমি। কিন্তু আপনি তো কোনো পাপ করেন। তুমি একটা কথা বলো আমায়। তুমি তুমি যবে থেকে আমাদের এই বাড়িতে এসেছো তবে থেকে তোমার মুখে আমি এই কথাটাই বারবার শুনছি, পাপের ফল, পাপের ফল, আমি পাপ করেছি। তুমি কি এমন পাপ করেছো ভাই যে তার ফল তোমাকে এইভাবে ভোগ করতে হচ্ছে? আমারও বিচার তুমি করো, তব আপন করে। আমারও বিচার তুমি করো, দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে। আমারও বিচার তুমি করো, তব দিদি, কোমল গাইছে, ঠাকুর ঘরে গিয়েছে নিশ্চয়ই। কি হলো? আমি যাব। ওমা হ্যাঁ নিশ্চয়ই, কেন যাবে না? তুমি আবার দিদির সংসার ফিরিয়ে দাও ঠাকুর, ওর জীবনটা ঠিক করে দাও। ও আমার মতন নয়, ও যেন নিজের মতন করে নিজেকে গড়ে তুলতে পারে। যদি পূজা করি মিছা দেবতার শিরে ধরি, যদি মিথ্যাচার, যদি পূজা করি মিছা দেবতার শিরে ওই ধরি, দেখো যদি ওইখানে কোমল। চল আমি যেতে পারবো। যদি পাপ মনে করিয়া বিচার কাহারো পরে, আমারও বিচার তুমি করো, তব আপন করে। আমারও বিচার তুমি করো। কতদিন পরের আমি একটা গান শুনলাম। লোভে যদি কারে
দিয়ে থাকি দুঃখ ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণিক তরে তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তাই তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক যদি গানটা তো আমার গাওয়া উচিত, পাপ তো আমি করেছি। আপনি বিনাশ করি আপনায় মোহের ঘরে আমার বিচার তুমি করো তব আপন করে আমার বিচার তুমি করো। কাঁদিস না তুই, বরং আমার একটা কথা শোন, আমার একটা অনুরোধ রাখবি তুই? বলো, তুমি যা বলবে আমি তাই করব। তোর মতন করে গান শেখাবি আমায়, যাতে আমি তোর মতন করে গান গাইতে পারি। বল না কোমল, শেখাবি আমায়? মনটা ভরে গেল সকাল সকাল এরকম গান শুনে। সত্যি কেউ এই বাড়িটাকে বুঝতেই পারবে না এটা বাড়ি না একটা আশ্রম। মল্লার, আমার একটা কথা মন দিয়ে শোন, আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। তোর আইডিয়া তো না শোনাই ভালো। আরে বাবা দিদি, আমার কথাটা একবার শোনোই না। দেখো না, আমরা যা যা করছি সেটা তো লুকিয়ে চুরিয়ে করার কোনো মানে হয় না। সবাই জানো আমরা কত দরদি। দরজার বাইরে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিই, তাতে লেখা থাকবে স্বামী খেদানো মহিলা নিকেতন। অলরেডি তো দুজন জুটিয়েই গেছে, কোমল নিশ্চয়ই আর কয়েকদিনের মধ্যে আরো কয়েকজনকে জুটিয়ে আনবে। কি যাতা কথা বলছো? মল্লা, তুই রাগ করেছিস? রাগার মতোই তো কথা বলছো তুমি। আচ্ছা, আমি ভেবেছিলাম তুই এই সমস্ত কিছু নিয়ে রেগে আছিস, কিন্তু করিকে তুই মন থেকে এখানে রাখছিস সেটা আমি বুঝতে পারি। খুব ভালো। মাসি, তোমাকে একটা কথা বলবো। দেখো, অযথা তুমি কথাটাকে বাঁকানোর চেষ্টা করো না। করিকে আমি এই বাড়িতে রেখেছি শুধুমাত্র ওই প্রিয়ঙ্কর বাবুর রিকোয়েস্টে। দ্যাটস ইট। নাকি কোমলের মন রাখার জন্য? এই জয়া, দেখো তুমি কিন্তু আবার কোমলের খুদ ধরা আরম্ভ করে দিয়েছো। সত্যি কথা বললে খুদ ধরা হয়ে যায়, তাই না? কোমলের জন্য, কোমলের জন্য এই সমস্ত কিছু ঘটছে। এখনো বলছি ওদের বিদায় করা উচিত, ওই জবা, ওই মহিলাকে। আচ্ছা মাসি, ওরা কি অন্যায় করেছে একবার বুঝিয়ে বলবে? কি করেছে? করিও প্রথমে কিছু অন্যায় করেনি, তারপর করেছে। তাই বলছি সময় থাকতে থাকতেই তাড়ানো ভালো নয় কি? দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুই কেন ক্ষমা চাইছিস কোমল? তুই তো কোনো দোষ করিসনি। না দিদি, আমি দোষ করেছি, আমার জন্যই তোমার সংসার ভেঙে গেছে। তোমার জন্য সংসার ভেঙেছে? না না, তোমাকে দেখে তো তা মনে হয় না। সে পাপ তো আমি করেছি। কোমল কোনো পাপ করেনি। পাপ যদি কেউ করে থাকে সে তো আমি করেছি। মা, ও মা, মাসি কি চলো? কি হয়েছে সিমি? ভীষণ ঝগড়া করছে মাসি দিদা। কেন? এই যে এটা সবাইকে তুমি এখানে থাকতে দিয়েছ, চাবা মাসি, উনি আর
চিনি, এসো তো আমার সঙ্গে, এসো। গত 2 মাসের মধ্যে 3-3টে স্বামী খেদানো মহিলাকে এ বাড়িতে নিয়ে এসে তুলেছে। তোর বউ তাদের নিয়ে আশ্রম গড়তে চায় গরু, কিন্তু এ বাড়িতে কেন? এ বাড়ি যত ক্রিমিনালদের আড্ডা হয়ে উঠেছে। কি যে বলছো না তুমি জয়া মাসি, ও কাকে এনেছে? তো নিজের দিদি করিকে এনেছে বাড়িতে। সেটাও তো একটা ক্রিমিনাল। তুই মানছি সে তার দিদি, তার জন্য সে ভাববেই। কিন্তু জবাকে একটা জেলের মহিলাকে এ বাড়িতে নিয়ে এসে তুলেছে। আর তৃতীয় জন যে কি জিনিস সেটা তো আমরা বুঝতেই পারছি না। সেই তৃতীয় জনকে কিন্তু এ বাড়িতে আমি নিয়ে এসেছি জয়া। পিসমা, ওকে কিন্তু থাকতে দিয়েছে কোমল। আর দেখুন, মাসি ক্যাটক্যাট করে বলছে বটে, বাজে লাগছে, কিন্তু এটা তো ঠিক যে কদিন ধরে এই বাড়িতে জেল ফেরত, তারপরে কমপ্লিটলি অপরিচিত মহিলা সব চলে আসছে, এটা তো ঘটনা। দেখো মীরা, আমি বলছিলাম যে ভদ্রমহিলা আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু উনি কোথায় থাকেন, কি পরিচয়, স্বামীর নাম কি, কিছুই আমরা জানি না। তোমার দাদা কিন্তু খুব চিন্তা করছে এই ব্যাপারটা নিয়ে, খুব টেনসড হয়ে আছেন। আমার কি মনে হয় জানো, আমার মনে হচ্ছে যে তুমি ওই ভদ্রমহিলাকে আমাদের বাড়িতে না আনলেই বোধহয় ভালো করতে। দেখো দিদি, ভালো মন্দের কোনো ব্যাপার না, কোমলকে একটা কথা জবাব দিতেই হবে। কেন ও কারোর নাম ধাম না জেনে এ বাড়িতে নিয়ে এসে তুলছে? এ বাড়িতে তো কোমলের একার নয়। মাসি, তুমি তো জানো কোমলের মন খুব নরম। ও আমাদের ছাড়া যে কারোরই কোনো কষ্ট দুঃখ সহ্য করতে পারে না। কেন ওকে এত বুঝিয়ে বলার চেষ্টা করছো দীপ্তি? মিছে সময় নষ্ট হচ্ছে নাকি? কেন মীরা? আমাকে ঠিকঠাক ভাবে বোঝালেই তো আমি বুঝবো। না, তোমাকে ঠিকঠাক ভাবে বোঝাতে চাওয়া আর অরণ্যে রোদন করা একই ব্যাপার জয়া। কারণ কোনোভাবেই তুমি কিচ্ছু বুঝবে না। আমার একটা কথা জবাব দিয়ে যাও। আচ্ছা বলো তো, কোমলের দয়ার শরীর বলে আমরা তো বিপদে পড়তে পারি না? কি করে জানবো? হ্যাঁ, ওই আশ্রিতদের পেটে পেটে কি আছে? নাকি কোমল জেনে শুনে আমাদের এ বাড়িতে বিপদে ফেলতে চায়? মাসি, আমি বেঁচে থাকতে এই সংসারের আমি কোনো ক্ষতি হতে দেব না মাসিমণি। কিন্তু কি কোমল? ওনাদেরও আমি কোনো বিপদে পড়তে দেব না। কতজনের দায়িত্ব নেবে তুমি? যতজনের দায়িত্ব নিতে দেবেন আপনারা। কেন ওদের প্রতি তোমার এত দরদ? তাও যদি বুঝতাম তোমার স্বামী তোমাকে তাড়িয়ে দিয়েছে। মাসি, কি আজে বাজে কথা বলছো? ওদের মুখের দিকে তাকালেই যে অন্য একজনের মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। বাবা, আবারও আর একজনের মুখ তোমার চোখের সামনে ভেসে ওঠে? কোমল, কার কথা বলছিস? সোনামার। সোনামা এই সংসারের মধ্যে থেকে কিভাবে নিজেকে ডুবিয়ে রেখেছে, নিজেকে ভুলিয়ে রেখেছে। এই সংসারে প্রতিটা মানুষকে হাসি মুখে আঁকলে রেখেছে, কিন্তু সেই মানুষটার যে ফাঁকা জায়গা সেটা কিন্তু আমরা কেউ ভরাট করতে পারিনি। আর সেই জন্য যে সোনামা আজও লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলে। এখনো সোনামা বিশেষ বিশেষ দিনগুলো থেকে স্বামীর নামে মন্দিরে পুজো দিতে চায়, ঠাকুরের আশীর্বাদী ফুল এনে নিজের স্বামীর ছবির কপালে ঠেকিয়ে মঙ্গল কামনা করে। আমার জন্য শুধু আমার কথা ভেবে তুই। হ্যাঁ সোনামা। কোমল, তুই এসব কবে দেখলি? দেখেছি মা, আমি
আমি আরো অনেক কিছু দেখেছি। সোনামা যখন কোনো জায়গায় নিজের নাম লিখতে যায়, সোনামা মীরা মীরা লেখার পরই না কেমন মন মরা হয়ে যায়। নিজের একটা একটা ছোট্ট শব্দ পদবী, মল্লিক পদবীটা লিখতে গিয়ে সোনামা কত কষ্ট পায়। মল্লিক, শুধু এইটুকু শব্দ লিখতে গিয়ে সোনামা নিজের গোটা আঁচলটা যে চোখের জলে একেবারে ভিজিয়ে ফেলে। চুপ করে বলছি তো, চুপ। কেন চুপ করো সোনামা? ওনারাও জানুক যে তুমি কত কষ্ট পাও। যতবার সোনামা মন্দিরে পুজো দিতে গেছে, আলাদা একটা চিরকুটে নিজের স্বামীর নাম গোত্র লিখে পুজোর ডালার মধ্যে রেখে দিয়েছে। হিমাদ্রি মল্লিক বোধ করলো গোত্র। আমার জন্য বাঁচবি তো, আমার জন্য। আমি আজ থেকে তোমার বড় দিদি। ওর স্বামীও তো ওকে তাড়িয়ে দিয়েছে, আমার স্বামীও তাই। দুজনে না হয় দুজনের দুঃখটা ভাগ করে নিতাম। সে তুমি এ ঘরে আমার সঙ্গে থাকলেও করতে পারবে। চুপ কর, চুপ কর কমল, চুপ কর। রাখুনি তুমি সোনামা? ভাই গো, ও নামটা করিস না, আমার সামনে করিস না। দিদি, শুনছেন? সারাই তো দিচ্ছে না। এমনিতেই অসুস্থ, তার উপরে স্বামী এরকম করে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে এটা ওনার কোনো অসুখের জন্য কি? আচ্ছা সোনামা, তুমি কি জানো ওনার এরকম কি কোনো অসুখ রয়েছে? ক্যান্সার আছে, ওনার ক্যান্সার আছে। শুনছো? ক্যান্সার? তার মানে হঠাৎ করে এরকম অজ্ঞান হয়ে যাওয়ার কারণ ক্যান্সার? দেখো কমল, এটার কারণটা তো আমরা বলতে পারবো না, সেটা তো উনি ভালো বলতে পারবেন। ওনার যদি জ্ঞান না ফেরে তাহলে তো বেশি, শোনো না, একটু বেশি করে জল দাও, বুঝলে? ওনার হাজবেন্ড বা ওনার বাড়ির লোককে তো খবর দিতে হবে। উনি জ্ঞান যদি না ফেরে তাহলে তো। চুপ করো, কি কথা? একটু বাইরে চলো, কথা আছে। শুনছো? একটু তাকাও না, শুনছো? একটিবার তাকাও না, শুনছো? জবাব, তুমি এখানে এভাবে আমাকে ডেকে নিয়ে এলে কেন? একটা কথা বলার জন্য দিদি। জবা, এটা কি কথা বলার সময়? তুমি দেখলে না ওনার শরীরের কি অবস্থা? ওনার ব্যাপারেই বলবো। ব্যাপারে মানে? উনি কিন্তু এমনি এমনি অজ্ঞান হয়ে যাননি। আমি লক্ষ্য করেছিলাম, তুমি যখন তোমার সোনামায়ের বরের নামটা বললে তখনই ওনার হঠাৎ করে দেখলাম চমকে উঠলো, ওনার মাথা ঘুরে গেল, তারপর ধপ করে পড়ে গেল। জবাব, সোনামার স্বামীর নাম শুনি উনি তখন অজ্ঞান হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, সোনামার স্বামীর সঙ্গে ওনার কি যোগ? তা জানি না, তবে তুমি ঠাকুর ঘরে ওনার কষ্টটা খেয়াল করেছিলে? তোমার দিদিকে বলছিল সংসার ভাঙার পাপ তো আমি করেছি। সংসার ভাঙার পাপ? সোনামার বরের নাম শুনে চমকে উঠলেন। ওই মহিলাকে আগে আমি কোথাও দেখেছি, কিন্তু সেটাই তো মনে করতে পারছি না যে কোথায় দেখেছি। দিদি কি ভাবছো? জবা শোনো, তুমি কথাগুলো বাড়ির আর কাউকে বলনি তো? না। ঠিক আছে, তুমি না এই কথাগুলো আমাকে বলেছো আর কাউকে কিছু বলার দরকার নেই। এটা কিন্তু ভালো করে। জবা, ওনার জ্ঞান ফিরেছে, আর জ্ঞান ফেরার পরে কিরকম সব ভুলভাল বকছে। তোমরা তাড়াতাড়ি এসো, কমল এসো। হ্যাঁ,
কি হয়েছে? কি হলো কি হয়েছে? আমাকে ক্ষমা করে দিন। কি বলছো তুমি এসব? কি হয়েছে কি আপনার? আপনি কেন পিসির কাছে ক্ষমা চাইছেন? কি হয়েছে? কি হয়েছে বলুন? কি হলো কি হলো? আমি অন্যায় করে কি হয়েছে কি বলুন না, বলুন কি হয়েছে? কথা বলো না, তোমার কষ্ট বাড়বে। আস্তে 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 বলুন, আস্তে আস্তে কি হয়েছে বলুন। আস্তে সোনামার কাছে এই মহিলা ক্ষমা চাইছেন কেন? তবে কি কি হয়েছে বলুন বলুন। আপনার আমার একটা কথা শুনুন না। বলছি উনি তো এমনি এরকম ভাবে কাঁদছেন, ওনাকে এভাবে কথা বলাবেন না। উনি একটু চুপ করে থাকুন। বলছি আপনি আপনি একটু আমি ঠিক আছে, আস্তে আস্তে আমি সুস্থ আছি। আমি কিছু খাবো না। আমি বাড়িতে কোনো কিছু খাওয়ার কি কথা বলছে? আমি জলও খাবো না। এই, আপনি কোথায় যাচ্ছেন? কি করছেন আপনি? আমাকে ছেড়ে দাও। শুনুন শুনুন শুনুন, আপনার শরীরটা খারাপ। আপনি ভুলে ঠিক করে দাঁড়িয়ে তোমার কাছে কি দেখ? শুনুন শুনুন শুনুন। কি হলো? আপনি কোথায় যাচ্ছেন এভাবে? আপনি ঘরে চলুন, আমার দিকে তাকান। দেখি দেখ। রক্ত কি করে? আমার কিছু হয় না, আমাকে যেতে হবে। ছেড়ে দাও আমাকে। কোথায় যাচ্ছেন এভাবে? আরে শুনুন শুনুন কিছুতেই ফোনটা পাওয়া যাচ্ছে না, নট রিচেবল নট রিচেবল। মাথা খারাপ। শুনুন, আমার কথাটা শুনুন। এভাবে চাপা দেখি আপনি মুখে দেখি। আমাকে ছেড়ে দাও। আরে শুনুন, কোথায় যাচ্ছেন? আমাকে যেতে হবে। আরে আপনার কি? এইভাবে যেতে পার? আমাকে ক্ষমা করে। আপনি অসুস্থ, এইসব কথা আমাকে বলছেন। ক্ষমা করে দে। শুনুন আপনি শুনুন পিসি, উনি তোমার কাছে এইভাবে ক্ষমা চাইছেন কেন? আমি জানি না, আমি কি করে জানবো? না না, এখন কাউকে কিচ্ছু বলা যাবে না। যতক্ষণ না নিশ্চিত হতে পারছি ততক্ষণ তো নয়। শোনো মা, শোনো না। দেখো এখন এগুলো নিয়ে ভাবার সময় একদম নেই আমাদের হাতে। ওনার যে শরীরের অবস্থা, তার উপরে এভাবে বেরিয়ে গেলে। আর তোমরা চিন্তা করো না, আমি দেখছি, ঠিক আছে? আরে কোমল কোমল, আমি গাড়িটা বার করি তাহলে। সুমিতা, তোমার গাড়ি বার করতে অনেক সময় লেগে যাবে। আমি যাচ্ছি। কার উপরে মায়া বেড়াচ্ছিস মীরা? কেন এতদিন পরে সেধে নিজের জীবনে আবার দুঃখকে টেনে আনছিস? সারাটা জীবন ধরে তুই কম দুঃখ তো পাসনি।